আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি দায়িত্ব গ্রহণ করার পর থেকেই বিভিন্ন বিষয়ে পজিটিভ নেগেটিভ অনেক বিষয়ে অনেক তর্ক বিতর্ক অনেক বিষয়ে আলোচনায় আসছে আমরা দেখতে পাচ্ছি। তবে আজকে আমি কিছু বিশ্লেষণধর্মী কথা বলবো এবং পজিটিভ দৃষ্টিকোণ থেকে আমার কথাগুলো আমি বলার চেষ্টা করব, কারণ আমি মনে করি এখনও যথেষ্ট সময় হয়নি নেগেটিভ সমালোচনা করার মতো। দোষ ধরলে অনেক দোষ ধরা যায়। আর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আজকেই আমি প্রথম লাইভে আসছি, তো মনে হলো অনেকগুলো বিষয় জমে আছে যেগুলো নিয়ে কথা বলা উচিত। আমি কেন তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে কেন আমি কিছু বিষয় পজিটিভ সেটার কারণগুলো বলছি। খেয়াল করে দেখেন, তারেক রহমান দায়িত্ব গ্রহণ করার পর কতগুলো ভালো বিষয় ঘটেছে যেটা আমরা অতীতে দেখিনি। তিনি একটা কথা আছে না যে লিডার shows the path, knows the path and guide the people, or leader shows the people and know the way and guide the people. সো একজন লিডার কিন্তু দৃষ্টান্ত স্থাপন করে, যেটা আমরা আর্মিতে মিলিটারি কমান্ডার লিডারশিপে বলে থাকি যে একজন নেতা বা একজন কমান্ডার তিনি দৃষ্টান্ত স্থাপন করে থাকেন। তারেক রহমান এরকম কয়েকটি কাজ করেছেন। তিনি কতটুকু কি জানেন সে বিষয়ে আমি বলতে পারবো না, বাট তিনি কয়েকটি দৃষ্টান্ত স্থাপন করেছেন একজন যোগ্য নেতার মতো। সেগুলো কি কি? যেমন ধরুন, তিনি এই প্রথম বাংলাদেশের ইতিহাসে একজন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করার পরে তিনি তার অফিস থেকে বাসায় ফেরার পথে তিনি কিন্তু সরকারি সেই ভিভিআইপি প্রোটোকলটা মেনটেন করছেন না। অনেক মানুষ বাংলাদেশে তারেক রহমানের আগমনের পূর্বে তার নিরাপত্তা নিয়ে অনেক ভয় আছে, এটা ব্লা ব্লা অনেক কিছু বলেছিলেন। একবার চিন্তা করেন তো, তারেক রহমানের যদি নিরাপত্তা নিয়ে এত ভয় থাকতো তাহলে তিনি এই ভিভিআইপি প্রোটোকলটা কেন তিনি এই মুহূর্তে পুরোপুরি মেনে চলছেন না? কেন তিনি জনদুর্ভোগটাকে গুরুত্ব দিয়ে সাধারণ পথচারী সাধারণ নাগরিকের মতো রাস্তা দিয়ে চলছেন? এটা কিন্তু তার অনেক বড় একটা দৃষ্টান্ত। নাম্বার 2, খেয়াল করে দেখেন, শহীদ মিনার যখন তারেক রহমান গেলেন প্রধানমন্ত্রী হিসাবে তিনি চমৎকার ব্যালেন্স করেছেন আমাদের যে কালচার, আর্ট অ্যান্ড কালচার এবং আমাদের ধর্মীয় রীতি। সেটা কি? আর্ট অ্যান্ড কালচারের হিসাবে আমাদের ঐতিহ্য ট্র্যাডিশন হিসাবে তারেক রহমানের উচিত শহীদ মিনারে জুতা খুলে সেই পুষ্প স্তবক বা আপনার ফুলের মালার যে রিডলেইংটা করা, সেটাকে পুষ্প আপনার অর্পণ করা এবং সেখানে যে আমাদের প্র্যাকটিসগুলো রাষ্ট্রপ্রধানরা করে থাকেন তা করা। কিন্তু তিনি সেখানে দেখেন অ্যাডেড একটা বিষয় করেছেন, সেখানে কিন্তু মোনাজাত ধরেছেন, ধর্মীয় কিছু বিষয় তিনি সুন্দরভাবে পালন করেছেন এবং কোনো অতিমাত্রায় কোনো বাড়াবাড়ি কোনো কিছু ছিল না। অবশ্যই এই জায়গাটায় ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে এবং ডাকসুকেও ধন্যবাদ দিতে হবে, তারাও এখানে সহযোগিতা করেছে। সো এই বিষয়টা কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে এখন দোষ খুঁজতে গেলে অনেক দোষ খোঁজা যাবে, কিন্তু এই ভালো দিকগুলো একবার খেয়াল করুন। তারপরে 3 নম্বর আরেকটা বিষয় হচ্ছে, দেখেন বিডিআর ইস্যু নিয়ে তারেক রহমান তিনি যেটা ওয়াদা করেছিলেন যে তিনি বিডিআরের পূর্ণ নাম ফিরিয়ে আনবেন, তিনি সেটা স্বাক্ষর করেছেন। এখন অনেকে প্রশ্ন করছেন যে তিনি পুনর্তদন্তের কি দরকার ছিল, কেন সেই জেনারেল ফজলুর রহমানের সেই তদন্ত কমিশনের রিপোর্টটাকে ইগনোর করে কেন তদন্ত কমিটি আবার ব্যাপারে সুপারিশ কেন করা হলো বা এটার ব্যাপারে কেন নির্দেশ দিলেন? এখন এখানে প্রশ্ন থাকে যে নিন্দুকরা কিন্তু আবার একই সাথে বলবে, যদি তিনি এটা না করতেন তাহলে নিন্দুকরা বলতেন বিডিআর নাম বদলাইছে কিন্তু আর তার কোনো ভূমিকা নেই, এটা বলতো তখন। তো দোষ ধরলে অনেক দিক ধরা যায়, কিন্তু খেয়াল করে দেখেন যে তিনি তদন্ত প্রক্রিয়া কি হবে না হবে সেটা পরে কথা, তদন্ত প্রক্রিয়ার ব্যাপারে তার যে কনসার্ন, তিনি যে ওয়াদা দিয়েছিলেন সেটা রক্ষা করেছেন। 4 নম্বর, আপনার অনেক মানুষ কিন্তু ডিফেন্স নিয়ে অনেক কথা বলেছেন। আপনি খেয়াল করে দেখেন, তারেক রহমান দায়িত্ব গ্রহণ করার পরে এখন পর্যন্ত তিনি ডিফেন্সে হস্তক্ষেপ করেননি। তার প্রমাণস্বরূপ আজকে 8টি গুরুত্বপূর্ণ পদে যে রদবদল হলো, পোস্টিং হলো, বাংলাদেশ সেনাবাহিনীর এএফডির পিএসও চেঞ্জ, নতুন একজন পিএসও হিসেবে জয়েন করছেন এবং সিজিএস হিসেবে নতুন একজন যোগ দিচ্ছেন। এই দুটো বিষয় নিয়ে বিশেষ করে অলরেডি গত ইউনূস সরকার যখন ক্ষমতা, তখন আমি নিজে এটা নিয়ে লেখা দিয়েছিলাম, সম্ভাব্য কারা। সো এই যে ব্যক্তিগুলো যিনি পিএসও এফডির দায়িত্ব পেয়েছেন, যিনি সিজিএস হয়েছেন, এরাকে প্রত্যেকেই কিন্তু পূর্বেরই অনেকটা পরিকল্পনার মধ্যে ছিল সেনাপ্রধানের। সো এই যে নতুন দুজন দায়িত্ব নিলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সেনাবাহিনীর,
এটা কিন্তু বিএনপির হস্তক্ষেপ নাই, তার প্রমাণ কারণ এই বিষয়টা পূর্বেই ইউনূস সরকার ক্ষমতা থাকা অবস্থায় আপনার আলোচনা শুনেছেন। তার মানে সেনাবাহিনীতে যে কতগুলো প্রমোশন হলো, দুজন ব্যক্তি মেজর জেনারেল হলেন, ডিজিপি ডিডি সহ আরও কতগুলো পদের পরিবর্তন হলো, কোনো একটি জায়গায় কিন্তু এখানে বর্তমান প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ নেই। সামরিক বাহিনী তার নর্মাল রীতি অনুযায়ী সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান তারা তার দায়িত্ব পালন করে যাচ্ছেন এখন পর্যন্ত। বললাম এই জন্য ভবিষ্যতে কী হয় আমি জানি না, বাট এখন পর্যন্ত তার মানে সেনাবাহিনী ডিফেন্সে তিনি হস্তক্ষেপ করেনি। সো এটা কিন্তু অনেক বড় একটা গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয়। আরও একটি বিষয় হচ্ছে খলিলুর রহমানকে নিয়ে অনেক কথা অনেকে বলে যাচ্ছেন যে খলিলুর রহমান তিনি ইউনূস সরকারের একজন উপদেষ্টা কেন বিএনপিতে মন্ত্রী হিসেবে যোগ দিলেন, এটা তারেক রহমান অন্য কোনো রাষ্ট্রের প্রেসক্রিপশনে কিনা ব্লা ব্লা, এটাকে আপনি পজিটিভলি দেখেন। বাংলাদেশে যদি এই মুহূর্তে শেখ হাসিনা ক্ষমতা থাকতেন, তিনি কি এটা মেনে নিতেন? কেন মেনে নিতেন না? তার এক ধরনের গোয়ার্তুমি বা এক ধরনের একরোখামি। বাট এখানে তিনি অনেক তার নিজস্ব লোককে ধরে রাখার জন্য তিনি অনেক কিছুকে তিনি স্যাক্রিফাইস করতেন। বাট তারেক রহমান এখানে কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে তিনি ফ্লেক্সিবল। তার ফ্লেক্সিবিলিটি কীরকম? তিনি এই মুহূর্তে কোনো সংকট যাতে না হয় সেটার কথা চিন্তা করে, দেশের শান্তির কথা চিন্তা করে তিনি কিন্তু যারা মানে সরকারি প্রক্রিয়াটা আপনার সরকারের বিশেষ করে মন্ত্রী পরিষদ, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সহযোগিতা, আপনার নির্বাচন কমিশনের সহযোগিতা, সেনাবাহিনী সব কিছুকে কিন্তু ব্যালেন্স করে তিনি চেষ্টা করেছেন ব্যালেন্স করার, এবং এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করেননি। এখানে খলিলুর রহমান তিনিও কিন্তু একজন, তিনি যে একবার অযোগ্যতা না, তিনি ইউনূস সরকারের সময় তাকে নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, বাট যোগ্যতার ব্যাপারে আমি মনে করি না কোনো প্রশ্ন আছে। সো এই বিষয়টা তারেক রহমান আমি মনে করি তার এই যে ফ্লেক্সিবল, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। আচ্ছা, আর তারপরে যদি খলিলুর রহমানের মাধ্যমে যদি বহির্বিশ্বের সাথে যোগাযোগ ভালো হয়, ভালো কিছু যদি চিন্তা থাকে, এটা তারেক রহমান জানেন, আমি জানি না সেটা নিয়ে কথা বলবো না। তারপর আরেকটি বিষয় হচ্ছে জায়েমা রহমান, তাকে এটা নিয়ে একটা বিতর্ক আসছে যে কোনো একটা প্রোগ্রামে দেখা গিয়েছে বিদেশি কোনো রাষ্ট্রদূতদের সাথে মিটিং, সেখানে জায়েমা রহমান কেন উপস্থিত? আপনারা একটা বিষয় খেয়াল করেন, জায়েমা রহমান কে? তিনি একজন ব্যারিস্টার, তিনি তো কোনো সাধারণ কোনো মানুষ না। তিনি যখন তার শৈশব কেটেছে কোনো একজন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ স্নেহে, তিনি যেই পরিবেশে বড় হয়েছেন এবং লন্ডনে তিনি 17 বছর যে পরিবেশে ছিলেন, তারপরে তিনি আমেরিকায় যেখানে পড়াশোনা করেছেন, তারপরে তার এই যে ল ডিগ্রি বা ব্যারিস্টারি পাশ করা, সব কিছু মিলে তার যে শিক্ষা বা মেধা যোগ্যতা, এটাকে আপনি এত তাচ্ছিল্যের সাথে দেখার সুযোগ নেই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জায়েমা রহমান তো সজীব ওয়াজেদ জয় যখন আপনার সেই কনসালটেন্সির নামে সরকারের যে কোটি কোটি টাকা নিত, জায়েমা রহমান কি কোনো ফি নিচ্ছে এখানে? তার মতো যোগ্য একজন নাগরিক বা যোগ্য একজন প্রধানমন্ত্রীর যোগ্য কন্যা বা একজন সাবেক প্রধানমন্ত্রীর আপনার নাতনি, এবং তিনি যেই ধরনের শিক্ষা অর্জন করেছেন, তাতে আমি মনে করি তার সজীব ওয়াজেদ জয় যদি সেই কনসালটেন্সি ফি নিতে পারেন, তার চেয়ে বেশি নেওয়ার যোগ্যতা আছে, কারণ তিনি একজন ব্যারিস্টার। সো এই জায়গাটা থেকে আপনারা চিন্তা করে দেখেন যে এটা কিন্তু বরং আমাদের প্রশংসা করা উচিত। তিনি যদি রাষ্ট্রীয় কাজে একজন কারণ আপনি যেসব বাচ্চাদেরকে আপনি উপদেষ্টা বানিয়েছিলেন, আসিফ, তারপরে এই যে মাহফুজ, নাহিদ, তারা যদি উপদেষ্টা হতে পারে, তাদের চেয়ে জায়েমা রহমান অনেক বেশি ম্যাচিউরড। জায়েমার ম্যাচুরিটি তাদের চেয়ে অনেক হাই। জায়েমা তাদের চেয়ে উন্নত কালচারে ছিল, উন্নত ফ্যামিলি ভ্যালুজ নিয়ে বড় হয়েছে, উন্নত পরিবেশে ছিল, উন্নত ডিগ্রি, উন্নত পড়াশোনা। সো সে কেন পারবে না? তাকে তো ইজিলি একজন রাষ্ট্রের আপনার উপদেষ্টা বানানো যায়, এবং সজীব ওয়াজেদ জয়ের চেয়ে বেশি টাকা দিয়ে তাকে রাখা যায়। সেটা তো করেনি। তিনি যদি তার রাষ্ট্রীয় কাজে তারেক রহমানকে সহযোগিতা করতে চান, এটা তো ওয়েলকাম জানানো উচিত আমাদের, কারণ তিনি এই জেনজি যুগের স্মার্ট একজন আমি মনে করি কন্ট্রিবিউটর। সো এই জায়গা থেকে জায়েমা রহমানকে অবশ্যই ওয়েলকাম জানানো যেতে পারে। সর্বোপরি আরেকটা বিষয় হচ্ছে, আমি যেটা বলবো যে আপনারা সার্বিকভাবে যদি খেয়াল করেন, তারেক রহমান বিভিন্নভাবে তার মন্ত্রীদেরকে যে দায়িত্ব দিয়েছেন, এবং তিনি কিন্তু বলেছেন যে 6 মাসের মধ্যে তাদের পারফরমেন্স ইভ্যালুয়েট করা হবে। এটা বাংলাদেশে কখন অতীতে কল্পনা করেছেন কেউ? দেখেছেন?
আর মন্ত্রীরা যদি কোনো কথা, যেমন শেখ রবিউল ইসলাম, তিনি যে মন্তব্যটা করেছেন এটা তার ব্যক্তিগত ব্যাপার। একজন মন্ত্রীর, আমি এটা অবশ্যই বলবো, তার এই বক্তব্যটা যেটা তিনি এই চাঁদা নিয়ে যে কথা বলেছেন, অবশ্যই এই কথাটা তিনি তার একজন দায়িত্বের জায়গা থেকে এরকমভাবে কথা না বলে অন্যভাবে বলতে পারতেন তিনি। একই সাথে ববি হাজার যে বক্তব্যটা দিয়েছে, এটার দায়ভার তারেক রহমানের না, এটা তারা তাদের বক্তব্যের উত্তর তারাই দিবে। বাট তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে আমি মনে করি অনেকগুলো উদাহরণ সৃষ্টি করেছেন, এবং বাংলাদেশে আমি মনে করি এটা একটা পজিটিভ বার্তা, এবং এই বিষয়টাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত, উৎসাহ দেওয়া উচিত। উৎসাহ দিলে হয়তো বা তারেক রহমান আরও ভালো করবে। আর আমরা যদি এতগুলো ভালো কাজ করার পরেও যদি আমরা নেগেটিভ সমালোচনা করি, তাহলে সত্যিকার অর্থেই আমরা ভালোকে মূল্যায়ন করতে পারবো না। আর ভালোকে মূল্যায়ন না করতে পারলে আমরা ভালো কিছু আশাও করতে পারবো না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।